পৃষ্ঠা 56, ইউনিট 3, নাগরিকত্ব, citizenship. Quote, rights and duties are correlative conceptions, that is to say, every right carries with it a corresponding obligation. They are like the two sides of a coin. Rights depend upon duties. It is only in a world of duties that rights have significance. Unquote. A.D. Asirvatham, E-double-D-Y, A.D. A-S-I-R-V-A-T-H-A-M, Asirvatham. Political Theory, page 215. বিষয় সংক্ষেপ। নাগরিক শব্দের সাধারণ অর্থ হল নগরবাসী। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে শুধু যারা রাষ্ট্র পরিচালনার কাজকর্মে সক্রিয়ভাবে অংশ নিত তাদের নাগরিক বলা হতো। অ্যারিস্টটলের বক্তব্য হল, ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং যিনি প্রশাসনিক পদের অধিকারী তাঁকে নাগরিক বলা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে সে যুগে কৃতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে দেওয়া হতো না বলে তারা নাগরিক হিসেবে গণ্য হতো না। আধুনিক যুগে নাগরিক শব্দটি এরকম সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না। বর্তমানে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনকারী সব ব্যক্তিকে নাগরিক রূপে অভিহিত করা হয়। নাগরিকরা রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রকাশ করার বিনিময়ে রাষ্ট্র প্রদত্ত কিছু সুযোগ সুবিধা ভোগ করে থাকেন। ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের জন্য এসব সুযোগ সুবিধা একান্তভাবে অপরিহার্য। এগুলিকে অধিকার বলে। আধুনিক রাষ্ট্রে নাগরিকরা ছাড়াও অন্য ধরনের আরও মানুষও থাকে। এদের বলা হয় বিদেশি। বিদেশি আর নাগরিকদের মধ্যে রাষ্ট্র প্রদত্ত অধিকার ভোগের নিরিখে মৌলিক পার্থক্য রয়েছে। একজন বিদেশির ব্যক্তিগত অধিকার, সামাজিক অধিকার, এমনকি অর্থনৈতিক অধিকার ভোগের ছাড়পত্র থাকতে পারে, কিন্তু তার কোনোভাবেই রাজনৈতিক অধিকার ভোগের এখতিয়ার থাকে না। নাগরিকত্ব অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হল জন্মসূত্রে বা স্বাভাবিকভাবে প্রাপ্ত নাগরিকত্ব। দ্বিতীয়টি হল অনুমোদন সূত্রে বা কৃত্রিমভাবে প্রাপ্ত নাগরিকত্ব। প্রথম নীতি অনুসারে একটি শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, শিশুটির পিতামাতা যে দেশের নাগরিক, শিশুটি উত্তরাধিকার সূত্রে সেই দেশের নাগরিকত্ব লাভ করবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, সুইডেনের কোনো দম্পতির সন্তান যদি ব্রিটেনে জন্মগ্রহণ করে, রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সেই শিশুটি সুইডেনের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। এই নীতি অনুসারে একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। এক্ষেত্রে পিতা মাতা যদি অন্য দেশের নাগরিক হন তাতে কিছু যায় আসে না। নাগরিকত্ব নির্ধারণে শিশুর জন্মস্থানই প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ভারতীয় দম্পতির সন্তান ব্রিটেনে ভূমিষ্ঠ হলে সে ব্রিটিশ নাগরিকত্ব পাবে। নাগরিকত্ব অর্জনের দ্বিতীয় নীতি অনুসারে বিদেশি রাষ্ট্রের কোনো নাগরিক অন্য রাষ্ট্রের কাছে নাগরিকত্বের জন্য আবেদন জানালে সেই রাষ্ট্র যদি তা মঞ্জুর করে তাহলে তাকে অনুমোদন সূত্রে বা কৃত্রিমভাবে প্রাপ্ত নাগরিকত্ব বলা হয়। নাগরিকত্ব বিলোপ বহু কারণে ঘটতে পারে। এই কারণগুলি সব দেশে সমান নয়। সাধারণভাবে নাগরিকত্ব বিলোপের প্রধান কারণগুলি হল অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ, বিদেশের সরকারি চাকুরি গ্রহণ, সম্পত্তি ক্রয় ইত্যাদি। নাগরিকত্বের সংজ্ঞা। বিভিন্ন দিক থেকে নাগরিকত্বের যে সংজ্ঞাগুলি উঠে এসেছে তা হল: সাবেকি সংজ্ঞা। নাগরিক শব্দের সাধারণ অর্থ হল নগরবাসী। প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রে বসবাসকারী জনগণের মধ্যে শুধু যারা রাষ্ট্র পরিচালনার কাজকর্মে সক্রিয়ভাবে অংশ নিত তাদের নাগরিক বলা হতো। অ্যারিস্টটলের বক্তব্য হল, ন্যায় প্রশাসনে যিনি অংশগ্রহণ করেন এবং যিনি প্রশাসনিক পদের অধিকারী তাঁকে নাগরিক বলা যায়। প্রসঙ্গত উল্লেখ্য যে সে যুগে কৃতদাস শ্রমিক ও মহিলাদের রাষ্ট্রীয় কাজে অংশ নিতে
দেওয়া হতো না বলে তাদের নাগরিক হিসেবে গণ্য করা হতো না। পৃষ্ঠা 57। আধুনিক যুগে নাগরিক শব্দটি এরকম সংকীর্ণ অর্থে ব্যবহার করা হয় না। আধুনিক সংজ্ঞা: বর্তমানে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনকারী সব ব্যক্তিকে নাগরিক রূপে অভিহিত করা হয়। শ্রীনিবাস শাস্ত্রীর মতে, যে ব্যক্তি রাষ্ট্রের সদস্য এবং রাষ্ট্রের মধ্যে বসবাস করে পূর্ণ আত্মবিকাশের জন্য সচেষ্ট ও সমাজের সামগ্রিক কল্যাণ সম্বন্ধে ওয়াকিবহাল, তাকে নাগরিক বলা যায়। মিলারের মতে, রাষ্ট্রনৈতিক সমাজের সদস্যদের নাগরিক বলে অভিহিত করা যেতে পারে। এরা শুধু যে রাষ্ট্র গঠন করেন তাই নয়, এরা নিজেদের ব্যক্তিগত এবং সমষ্টিগত অধিকার রক্ষার জন্য সরকার গঠন করে সেই সরকারের প্রতি আনুগত্য প্রকাশ করেন। ল্যাস্কির বক্তব্য হল, নাগরিকত্ব হল জনকল্যাণের উদ্দেশ্যে নিজের সুচিন্তিত বিচারবুদ্ধি প্রয়োগ করার ক্ষমতা। সর্বজনগ্রাহ্য সংজ্ঞা: উপযুক্ত সংজ্ঞাগুলির ভিত্তিতে নাগরিকত্বের একটি সর্বজনগ্রাহ্য সংজ্ঞা দেওয়া যায়। নাগরিকত্ব বলতে একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে বোঝায়, যিনি রাষ্ট্র কর্তৃক প্রদত্ত সব সামাজিক ও রাষ্ট্রনৈতিক অধিকার ভোগ এবং সামাজিক কল্যাণ সাধনের জন্য তার সমস্ত শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি প্রভৃতি প্রয়োগ করে। নাগরিকদের বিভিন্ন কর্তব্য: নিজের ব্যক্তিত্ব বিকাশের জন্য অধিকার ভোগের বিনিময়ে নাগরিকদের যেসব দায়দায়িত্ব পালন করতে হয় সেগুলিকে কর্তব্য বলা হয়। অধিকার ভোগের শর্ত হল কর্তব্য পালন। কর্তব্য পালন ছাড়া অধিকার ভোগ করা যায় না। অনেকে মনে করেন সমষ্টিগত কল্যাণ সাধনের জন্য নাগরিকদের যেসব দায়দায়িত্ব পালন করতে হয় তাই হল কর্তব্য। সাধারণত নাগরিক কর্তব্যকে প্রকৃতি অনুযায়ী দুটি ভাগে ভাগ করা যায়। একটি হলো নৈতিক কর্তব্য এবং অন্যটি হলো আইনগত কর্তব্য। নৈতিক কর্তব্যের সঙ্গে নীতিবোধ জড়িত থাকে। নৈতিক কর্তব্য অবহেলা করলে রাষ্ট্রের কিছু করার থাকে না। অন্যদিকে আইনগত কর্তব্যের সঙ্গে আইনের অনুমোদন জড়িয়ে থাকে, তাই আইনগত কর্তব্য অবহেলা করলে রাষ্ট্রের শাস্তি দেওয়ার ক্ষমতা রয়েছে। সামাজিক অধিকার, ব্যক্তিগত অধিকার এবং আইনগত অধিকার ভোগের নিরিখে নাগরিকদের কর্তব্যকে সামাজিক কর্তব্য, ব্যক্তিগত কর্তব্য এবং আইনগত কর্তব্য এই তিন ভাগে ভাগ করা হয়। 1. সামাজিক কর্তব্য: মানুষ সামাজিক জীব। সামাজিক জীব হিসেবে সে যেসব অধিকার ভোগ করে সেগুলিকে সামাজিক অধিকার বলে। সামাজিক অধিকার ভোগ করতে গেলে ব্যক্তিকে সমাজের প্রতি কিছু দায়দায়িত্ব পালন করতে হয়। সমাজের প্রতি কোনো রকম দায়িত্ব পালন না করে কোনো ব্যক্তি তার সামাজিক অধিকার দাবি করতে পারে না। ল্যাস্কির মতে, আমাদের অধিকার শুধু সমাজ থেকে নেওয়ার জন্য নয়, সমাজকে দেওয়ার জন্য। 2. ব্যক্তিগত কর্তব্য: নাগরিকরা নিজেদের ব্যক্তিত্ব বিকাশের জন্য যেসব ব্যক্তিগত অধিকার ভোগ করে থাকে তার বিনিময়ে কিছু ব্যক্তিগত কর্তব্য পালন করতে হয়। অর্থাৎ ব্যক্তি হিসেবে যে অধিকার সে ভোগ করে তা যাতে অন্যরাও ভোগ করতে পারে সেই সুযোগ করে দেওয়া তার কর্তব্য। অধ্যাপক হব হাউসের মতে, ধাক্কা না খেয়ে পথ চলার অধিকার যদি কারোর থাকে তাহলে অন্যের কর্তব্য হলো সেই ব্যক্তির প্রয়োজন অনুসারে পথ ছেড়ে দেওয়া। 3. আইনগত কর্তব্য: রাষ্ট্র নাগরিকদের যেসব অধিকারকে যথাযথভাবে সংরক্ষিত করে স্বীকৃতি দেয় সেগুলিকে আইনগত অধিকার বলে। এই আইনগত অধিকারগুলি নাগরিকরা বিনা শর্তে ভোগ করতে পারে না। এজন্য তাদেরও রাষ্ট্রের প্রতি কিছু দায়দায়িত্ব পালন করে চলতে হয়। একেই আইনগত কর্তব্য বলে। রাষ্ট্রের প্রতি নাগরিকদের এইসব কর্তব্যের মধ্যে উল্লেখযোগ্য হল: 1. আনুগত্য: রাষ্ট্রীয় আদর্শ অনুসরণ, রাষ্ট্রীয় আইন কানুন মেনে চলা, রাষ্ট্রীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ব্রতী থাকা, রাষ্ট্র প্রাধান্যকে মেনে নেওয়া, রাষ্ট্রীয় কাজকর্মে সর্বতোভাবে সহযোগিতা করা ইত্যাদি কর্তব্য পালনের মাধ্যমে রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শিত হয়। এই আনুগত্য প্রদর্শন করা হলো নাগরিকদের প্রাথমিক কর্তব্য। 2. আইনের প্রতি মান্যতা: আইন অমান্য করলে অরাজকতার আশঙ্কা দেখা দেয়।
যা কখনোই রাষ্ট্রীয় জীবনে কাম্য নয়। এজন্য প্রতিটি নাগরিকের রাষ্ট্রীয় আইন সুষ্ঠুভাবে মেনে চলা উচিত। তবে রাষ্ট্রীয় আইন জনকল্যাণ বিরোধী হলে বা মৌলিক অধিকার ক্ষুণ্ণ করলে তার প্রতিরোধ করা নাগরিকদের কর্তব্য বলে আধুনিক রাষ্ট্রবিজ্ঞানীরা রায় দিয়েছেন। 3. কর প্রদান। এটি আইনগত কর্তব্যের পর্যায়ে পড়ে। কর আদায় না হলে রাষ্ট্রের উন্নয়নের কাজকর্ম ব্যাহত হয়। এই কারণে কর দেওয়া প্রতিটি নাগরিকের অবশ্য পালনীয় কর্তব্য। এক্ষেত্রে রাষ্ট্রের নির্ধারিত কর ঠিক সময় জমা দেওয়া এবং কর ফাঁকি না দেওয়ার বিষয়টি নাগরিকদের মেনে চলা উচিত। পৃষ্ঠা 58। 4. ভোটাধিকারের যথাযথ প্রয়োগ। গণতান্ত্রিক রাষ্ট্রে ভোটাধিকার একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অধিকার। তাই নাগরিকের কর্তব্য হল নিজের বিচার বুদ্ধি অনুসারে সৎভাবে ভোটাধিকার প্রয়োগ করা। তবে এক্ষেত্রে রাষ্ট্রেরও কিছু দায়দায়িত্ব আছে। রাষ্ট্র যদি সুষ্ঠু ভোটাধিকার প্রয়োগের যোগ্য পরিবেশ গড়ে তুলতে না পারে, তাহলে নাগরিকদের পক্ষে এই কর্তব্য যথাযথভাবে পালন করা সম্ভব হয় না। অন্যান্য কর্তব্য। নাগরিকদের রাষ্ট্রের প্রতি আরও কিছু কর্তব্য রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল উন্নত সমাজ গঠনে সচেষ্ট হওয়া, জনস্বাস্থ্য বজায় রাখা, প্রয়োজনে রাষ্ট্রের আহ্বানে দেশ সেবার যে কোনো কাজে আত্মনিয়োগ করা ইত্যাদি। রাষ্ট্রের প্রতি কর্তব্য পালন না করলে নাগরিকরা আইনগত অধিকার ভোগ করতে পারে না। তবে রাষ্ট্রেরও নাগরিকদের প্রতি কর্তব্য আছে। বস্তুত নাগরিক অধিকারগুলি বাস্তবে যথাযথভাবে কার্যকর করা রাষ্ট্রের প্রধান কর্তব্য। অনেকে মনে করেন রাষ্ট্র এক্ষেত্রে শৈথিল্য দেখাতে পারে না, কারণ সেক্ষেত্রে স্বাভাবিকভাবে নাগরিকরাও রাষ্ট্রের প্রতি কর্তব্য পালনে অবহেলা করতে পারে। নাগরিক বলতে সেই ব্যক্তিকে বোঝায় যে কোনো একটি রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাস করে, সেই রাষ্ট্রের প্রতি অনুগত থাকে এবং রাজনৈতিক অধিকার সহ রাষ্ট্র প্রদত্ত সকল অধিকার ভোগ করে। বিদেশি কোনো ব্যক্তি যখন বিশেষ কোনো কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে বাইরের কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন, তখন তাকে দ্বিতীয় রাষ্ট্রে বিদেশি বলে অভিহিত করা হয়। নাগরিক ও বিদেশির মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য। আধুনিক রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের মূলত দুটি ভাগে ভাগ করা হয়, 1 নাগরিক এবং 2 বিদেশি। কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সেই রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে নাগরিক বলা হয়। অন্যদিকে কোনো ব্যক্তি যখন বিশেষ কোনো কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে বাইরের কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন, তখন সেই রাষ্ট্রের কাছে তিনি বিদেশি হিসেবে পরিগণিত হন। নাগরিক ও বিদেশিদের মধ্যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য উভয় পরিলক্ষিত হয়। সাদৃশ্য। নাগরিক ও বিদেশির মধ্যে যেসব ক্ষেত্রে সাদৃশ্য দেখা যায় সেগুলি হল: 1 আইনগত আনুগত্য প্রদর্শন। নাগরিক ও বিদেশি উভয়কেই তাঁরা যে রাষ্ট্রে বসবাস করেন সেই রাষ্ট্রের আইনকানুন মেনে চলতে হয়। রাষ্ট্রীয় আইন অমান্য করলে একজন নাগরিকের মতো একজন বিদেশিকেও শাস্তি পেতে হয়। 2 অধিকার ভোগ। নাগরিক ও বিদেশি উভয়েই সমানভাবে সামাজিক অধিকার ও অর্থনৈতিক অধিকার ভোগ করে থাকেন। জীবনের অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, ব্যক্তিগত সম্পত্তির অধিকার ইত্যাদি ক্ষেত্রে উভয়ের মধ্যে কোনো রকম ফারাক করা হয় না। 3 কর প্রদান। কর প্রদানের ক্ষেত্রেও নাগরিক ও বিদেশির মধ্যে সাদৃশ্য রয়েছে। বাজার থেকে কোনো জিনিস কিনলে একজন নাগরিকের মতো একজন বিদেশিকেও পরোক্ষ কর দিতে হয়। বৈসাদৃশ্য। আধুনিক রাষ্ট্রে বসবাসকারী ব্যক্তিদের প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়, 1 নাগরিক, 2 বিদেশি। নাগরিক বলতে কোনো রাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসকারী ও সেই রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শনকারী ব্যক্তিকে বোঝায়। আবার বিদেশি বলতে সেই ব্যক্তিকে বোঝায় যিনি বিশেষ কোনো কাজের জন্য নিজের রাষ্ট্র ছেড়ে অন্য কোনো রাষ্ট্রে সাময়িকভাবে বসবাস করেন। নাগরিক ও বিদেশির মধ্যে মৌলিক বৈসাদৃশ্য যেসব ক্ষেত্রে প্রকটভাবে দেখা যায় সেগুলি হল: 1 বসবাসের স্থায়িত্ব। একজন নাগরিক রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, একজন বিদেশি অস্থায়ীভাবে কিছুকালের জন্য কোনো রাষ্ট্রে বসবাস করেন মাত্র। 2
রাষ্ট্রের প্রতি আনুগত্য। একজন নাগরিক তাঁর রাষ্ট্রের প্রতি পূর্ণ আনুগত্য প্রদর্শন করেন। একজন বিদেশির সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আনুগত্য আংশিক, কারণ বিদেশির পূর্ণ আনুগত্য থাকে তাঁর নিজের রাষ্ট্রের প্রতি। 3. রাজনৈতিক অধিকার। নাগরিক তাঁর রাষ্ট্রের ব্যক্তিগত, সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক সহ যাবতীয় অধিকার ভোগ করে থাকেন। একজন বিদেশিকে কোনোভাবেই রাজনৈতিক অধিকার দেওয়া হয় না। নির্বাচনের সময় ভোটে দাঁড়ানোর বা ভোট দেওয়ার অধিকার বিদেশির নেই। 4. রাষ্ট্রের প্রত্যাশা। রাষ্ট্র তার নাগরিকের কাছে সমস্ত রকম কর্তব্য পালন ও পূর্ণ আনুগত্য দাবি করে। একজন বিদেশির কাছে রাষ্ট্র সেই ধরনের কর্তব্য ও আনুগত্য দাবি করতে পারে না। পৃষ্ঠা 59। 5. জীবন ও সম্পত্তির নিরাপত্তা। স্বদেশে বসবাস করার সময় এবং সাময়িকভাবে বিদেশে বসবাস করার সময়ও একজন নাগরিকের জীবন ও সম্পত্তির নিরাপত্তা রক্ষা করা রাষ্ট্রের প্রধান কর্তব্য। কোনো বিদেশি যখন আশ্রয়দাতা রাষ্ট্রের সীমানা অতিক্রম করে তখন তার প্রতি আর কোনো রকম কর্তব্য রাষ্ট্রের থাকে না। 6. মৃত্যুদণ্ড। রাষ্ট্র তার যে কোনো নাগরিককে কোনো গুরুতর অপরাধের জন্য দেশের আইন অনুযায়ী চূড়ান্ত শাস্তি অর্থাৎ মৃত্যুদণ্ড দিতে পারে। সাধারণত কোনো বিদেশিকে গুরুতর অপরাধেও মৃত্যুদণ্ড দেওয়া যায় না, তবে ক্ষেত্রবিশেষে দেশের নিরাপত্তার স্বার্থে রাষ্ট্র প্রয়োজনে বিদেশিকেও মৃত্যুদণ্ড দিতে পারে। 7. বহিষ্কার। কোনো নাগরিককে গুপ্তচর বৃত্তি বা অসদাচরণের 7. বহিষ্কার। কোনো নাগরিককে গুপ্তচর বৃত্তি বা অসদাচরণের অপরাধে রাষ্ট্র বহিষ্কার করতে পারে না। কোনো বিদেশির বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি বা অসদাচরণের কোনো অভিযোগ প্রমাণিত হলে রাষ্ট্র তাকে 24 ঘন্টা বা 48 ঘন্টার মেয়াদে বহিষ্কারের আদেশ দিতে পারে। 8. গতিবিধি নিয়ন্ত্রণ। জরুরিকালীন পরিস্থিতি ছাড়া অন্য সময় সাধারণত নাগরিকদের গতিবিধি নিয়ন্ত্রণ করা হয় না। যুদ্ধের সময় অথবা স্বাভাবিক সময়েও রাষ্ট্র চাইলে যে কোনো বিদেশির গতিবিধি নিয়ন্ত্রণ করে আদেশ জারি করতে পারে। নাগরিকত্ব অর্জনের পদ্ধতি। নাগরিকত্ব অর্জনের দুটি পদ্ধতি রয়েছে। প্রথমটি হলো জন্মসূত্রে বা স্বাভাবিকভাবে প্রাপ্ত নাগরিকত্ব এবং দ্বিতীয়টি হলো অনুমোদন সূত্রে বা কৃত্রিমভাবে প্রাপ্ত নাগরিকত্ব। 1. জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্ব। জন্মসূত্রে নাগরিকত্ব অর্জনের দুটি প্রধান নীতি রয়েছে। সেগুলি হলো 1. রক্তের সম্পর্ক নীতি এবং 2. জন্মস্থান সম্পর্কিত নীতি। 1. রক্তের সম্পর্ক নীতি। এই নীতি অনুসারে একটি শিশু যে রাষ্ট্রেই জন্মগ্রহণ করুক না কেন, শিশুটির পিতামাতা যে দেশের নাগরিক, শিশুটি উত্তরাধিকার সূত্রে সেই দেশের নাগরিকত্ব লাভ করবে। দৃষ্টান্তস্বরূপ বলা যায়, সুইডেনের কোনো দম্পতির সন্তান যদি ব্রিটেনে জন্মগ্রহণ করে, রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সেই শিশুটি সুইডেনের নাগরিক হিসেবে স্বীকৃতি পাবে। 2. জন্মস্থান সম্পর্কিত নীতি। এই নীতি অনুসারে একটি শিশু যে রাষ্ট্রে জন্মগ্রহণ করে সেই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। এক্ষেত্রে পিতা মাতা যদি অন্য দেশের নাগরিক হন তাতে কিছু যায় আসে না। নাগরিকত্ব নির্ধারণে শিশুর জন্মস্থানই প্রধান বিবেচ্য বিষয় হয়ে দাঁড়ায়। উদাহরণস্বরূপ বলা যায়, কোনো ভারতীয় দম্পতির সন্তান ব্রিটেনে ভূমিষ্ঠ হলে সে ব্রিটিশ নাগরিকত্ব পাবে। জন্মসূত্রে প্রাপ্ত নাগরিকত্বের ত্রুটি। নাগরিকত্ব নির্ধারণের ব্যাপারে রক্তের সম্পর্ক নীতি এবং জন্মস্থান সম্পর্কিত নীতি দুটিরই কিছু ত্রুটি রয়েছে। 1. জাতীয়তা নির্ধারণের সমস্যা। রক্তের সম্পর্ক নীতির প্রধান ত্রুটি হল সন্তানের পিতামাতার জাতীয়তা নির্ধারণের বিষয়টি অনেক সময় দুঃসাধ্য হয়ে দাঁড়ায়। পিতামাতা একই দেশভুক্ত হলে সমস্যা থাকে না, কিন্তু পিতামাতা দুজনে ভিন্ন দেশের নাগরিক হলে সমস্যা দেখা দিতে পারে। 2. অযৌক্তিক বা অবাস্তব। জন্মস্থান নীতি অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতিটিও 2. অযৌক্তিক ও অবাস্তব। জন্মস্থান নীতি অনুযায়ী নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতিটিতেও বেশ কিছু ত্রুটি রয়েছে। সমালোচকদের মতে শিশুর জন্মগ্রহণের স্থানের বিষয়টি নেহাতই আকস্মিক বিষয়
এক্ষেত্রে আকস্মিক ঘটনার উপর ভিত্তি করে কোনো শিশুর নাগরিকত্ব নির্ধারণ করা শুধু অযৌক্তিক নয়, অবাস্তব। 3. দ্বৈত নাগরিকত্বের সমস্যা। রক্তের সম্পর্ক নীতি ও জন্মস্থান সম্পর্কিত নীতি একই সঙ্গে অনুসরণ করার ফলে দ্বৈত নাগরিকত্বের ডুয়াল সিটিজেনশিপ সমস্যা দেখা দেয়। যেমন কোনো ভারতীয় দম্পতির সন্তান মার্কিন যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করলে রক্তের সম্পর্ক নীতি অনুযায়ী সে ভারতের নাগরিক বলে বিবেচিত হবে, অন্যদিকে জন্মস্থান সম্পর্কিত নীতি অনুযায়ী সে মার্কিন নাগরিক হিসেবেও গণ্য হবে। এর ফলে দ্বৈত নাগরিকত্বের সমস্যা দেখা দেবে। 2. অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকত্ব। নাগরিকত্ব অর্জনের স্বাভাবিক উপায় ছাড়া কৃত্রিম উপায় রয়েছে। বিদেশি রাষ্ট্রের কোনো নাগরিক অন্য রাষ্ট্রের কাছে নাগরিকত্বের আবেদন জানালে সেই রাষ্ট্র যদি তা মঞ্জুর করে তাহলে তাকে অনুমোদন সূত্রে প্রাপ্ত নাগরিকত্ব বলা হয়। এই অনুমোদন 2 প্রকারের। 1. ব্যক্তিগত অনুমোদন এবং 2. সমষ্টিগত অনুমোদন। 1. ব্যক্তিগত অনুমোদন। ব্যক্তিগত অনুমোদন সূত্রে নাগরিকত্ব সংকীর্ণ ও ব্যাপক দুটি অর্থেই হতে পারে। পৃষ্ঠা 60। সংকীর্ণ অর্থে অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভ করতে হলে আবেদনকারী ব্যক্তিকে রাষ্ট্র কর্তৃক আরোপিত নির্দিষ্ট কিছু শর্ত পালন করতে হয়। এই শর্তগুলি পূরণ করা হলে রাষ্ট্র সংশ্লিষ্ট আবেদনকারীর অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব মঞ্জুর করে থাকে। ব্যাপক অর্থে কোর্ট অনুমোদন সিদ্ধ আনকোট নাগরিক হতে গেলে রাষ্ট্রের আনুষ্ঠানিক অনুমোদনের দরকার হয় না। যেসব কারণে ব্যাপক অর্থে অনুমোদন সিদ্ধ নাগরিকত্ব লাভ করা যায় সেগুলি হল: 1. অন্য কোনো রাষ্ট্রের সেনাবাহিনীতে যোগ দেওয়া। 2. কোনো বিদেশি নাগরিককে বিবাহ করা। 3. অন্য কোনো রাষ্ট্রে সরকারি চাকরি গ্রহণ করা। 4. অন্য কোনো রাষ্ট্রে স্থায়ী সম্পত্তি ক্রয় করা। 5. অন্য রাষ্ট্রের কাছে রাজনৈতিক আশ্রয় লাভ করা ইত্যাদি। সমষ্টিগত অনুমোদন। অনুমোদন সূত্রে নাগরিকত্ব লাভের আরেকটি স্বীকৃত পদ্ধতি হল সমষ্টিগত অনুমোদন। এই পদ্ধতি অনুযায়ী কোনো একটি দেশ বা অঞ্চল অন্য রাষ্ট্রের অন্তর্ভুক্ত হলে সংশ্লিষ্ট দেশ বা অঞ্চলের অধিবাসীরা ওই রাষ্ট্রের নাগরিকত্ব লাভ করে। যেমন গোয়া, দমন ও দিউ এবং পরবর্তীকালে সিকিম ভারতের অন্তর্ভুক্ত হওয়ায় এই সব অঞ্চলের অধিবাসীরা সমষ্টিগতভাবে ভারতের নাগরিকত্ব অর্জন করে। অনুমোদন সূত্রে নাগরিকত্বের প্রকারভেদ। অনুমোদন সূত্রে নাগরিকত্ব 2 ধরনের হতে পারে: 1. আংশিক নাগরিকত্ব। 2. পূর্ণ নাগরিকত্ব। অনুমোদন সিদ্ধ নাগরিকদের যখন প্রয়োজনীয় অধিকারগুলি দেওয়ার পর কয়েকটি বিশেষ মর্যাদাপূর্ণ অধিকার থেকে রাষ্ট্র তাদের বঞ্চিত রাখে তখন তাকে আংশিক নাগরিকত্ব বলা হয়। যেমন মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো অনুমোদন সিদ্ধ নাগরিক রাষ্ট্রপতি অথবা উপরাষ্ট্রপতির পদে নির্বাচিত হতে পারেন না। ফ্রান্স ও বেলজিয়াম প্রভৃতি দেশেও অনুমোদন সিদ্ধ নাগরিকদের পূর্ণ নাগরিকের মর্যাদা দেওয়া হয়নি। পূর্ণ নাগরিকত্ব বলতে বোঝায় সেই নাগরিকত্ব যা অনুমোদন সূত্রে অর্জিত হলেও স্বাভাবিক নাগরিকত্বের মতোই। এক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভৃতি যাবতীয় অধিকার ভোগের সুযোগ পাওয়া যায়। এমনকি রাষ্ট্রের সর্বোচ্চ পদে অধিষ্ঠিত হওয়ার পথেও কোনো অন্তরায় থাকে না। যেমন ভারতে অনুমোদন সিদ্ধ নাগরিকের রাষ্ট্রপতির পদে আসীন হওয়ার ক্ষেত্রে কোনো সাংবিধানিক বাধা নেই। ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকত্ব অর্জন সম্পর্কিত নিয়ম। ভারতীয় সংবিধানে নাগরিকত্ব সম্পর্কিত আলোচনা 5 থেকে 11 নম্বর ধারায় লিপিবদ্ধ করা আছে। সংবিধানের 11 নম্বর ধারা অনুসারে নাগরিকত্ব সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ভারতীয় পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়েছে। কারণ ভারতের স্বাধীনতা হলো খণ্ডিত স্বাধীনতা। দেশ বিভাগের ফলে বহু মানুষ ভারত থেকে পাকিস্তানে আসে। সংবিধান রচনার সময়ও নাগরিকত্ব প্রদানের সমস্যার সমাধান না হওয়ার ফলে নাগরিকত্ব সম্পর্কিত আইন প্রণয়নের দায়িত্ব পার্লামেন্টের হাতে অর্পণ করা হয়। ভারতীয় পার্লামেন্ট 1955 খ্রিস্টাব্দে নাগরিকত্ব সম্পর্কিত এক আইন প্রণয়ন করে। ফলে ভারতে নাগরিকত্ব অর্জনের বিষয়টি 2টি বিষয়ের উপর নির্ভরশীল হয়ে পড়ে:
এক, ভারতীয় সংবিধানে উল্লিখিত নাগরিকত্ব অর্জন সম্পর্কিত নিয়ম, এবং 2, 1955 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইন। পরবর্তীকালে 1985 খ্রিস্টাব্দে নাগরিকত্ব সংশোধন আইন পাস করে নতুন একটি ধারা 6 ক সংযোজন করা হয়। ভারতীয় সংবিধান কার্যকর হওয়ার সময় নিম্ন পর্যায়ভুক্ত ব্যক্তিদের ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। 1, ভারতে বসবাসকারী ব্যক্তি। ভারতে বসবাসকারী নিম্নবর্ণিত ব্যক্তি ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে। 1, যে ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে এবং ভারতে বসবাস করেছে। 2, যে ভারতে বসবাস করছে এবং যার পিতামাতার একজন ভারতীয় ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে। 3, যে নিজে অথবা তার পিতা ও মাতার কেউই ভারতে জন্মগ্রহণ করেনি অথচ সংবিধান কার্যকর হওয়ার 5 বছর আগে থেকে ভারতে বসবাস করছে। 2, পাকিস্তান থেকে আগত ব্যক্তি। পাকিস্তান ত্যাগ করে যারা ভারতে এসেছে তাদের সম্পর্কে সংবিধানের বিধান হল: 1, 1948 খ্রিস্টাব্দের 19 জুলাইয়ের আগে যারা পাকিস্তান থেকে এসেছে তারা ভারতের নাগরিক বলে গণ্য হবে যদি সে নিজে অথবা তার পিতামাতার একজন অথবা তার পিতামহ পিতামহী অথবা তার মাতামহ মাতামহীর যে কোনো একজন ভারতে জন্মগ্রহণ করে। 2, 1948 খ্রিস্টাব্দের 19 জুলাইয়ের পর যারা পাকিস্তান থেকে ভারতে এসেছে এবং উপযুক্ত কর্তৃপক্ষের কাছে নাম নথিভুক্ত করেছে তারাও ভারতীয় নাগরিক বলে ভারতীয় নাগরিক বলে গণ্য হবে যদি সংবিধান কার্যকর হওয়ার আগে কমপক্ষে অন্তত 6 মাস তারা ভারতে বসবাস করে। পৃষ্ঠা 61। 3, অন্যান্য দেশে বসবাসকারী ভারতীয়। ভারত ও পাকিস্তানের বাইরে বসবাসকারী কোনো ভারতীয় বংশোদ্ভূত যদি নিজে অথবা তার পিতা মাতা অথবা পিতামহ পিতামহী অথবা মাতামহ মাতামহীর কেউ অবিভক্ত ভারতে জন্মগ্রহণ করে এবং সেই দেশে অবস্থিত ভারতীয় দূতাবাসে ভারতীয় হিসেবে নিজের নাম নথিভুক্ত করে থাকে তাহলে সে ভারতীয় নাগরিক বলে বিবেচিত হবে। ভারতীয় নাগরিকত্ব অর্জনের বিধি। ভারতীয় নাগরিকত্ব অর্জনের 2টি বিধি বা পদ্ধতি রয়েছে। সেগুলি হলো: 1, জন্মসূত্র পদ্ধতি। জন্মসূত্র সম্পর্কিত সূত্র। ভারতীয় সংসদ প্রণীত 1955 ভারতীয় নাগরিকত্ব অর্জনের বিধিগুলি হল: ভারতীয় নাগরিকত্ব আইন অনুযায়ী 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি বা তার পরবর্তী সময়ে যাঁরা ভারতে জন্মগ্রহণ করেছেন তাঁরা সবাই ভারতীয় নাগরিক হিসেবে স্বীকৃত হবেন। অবশ্য ভারতে অবস্থিত বিদেশি কূটনীতিকদের সন্তান সন্ততিদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। শত্রুভাবাপন্ন বিদেশিরাও এই সুযোগ পাওয়ার অধিকারী নন। 2, রক্তের সম্পর্ক সূত্র। 1950 খ্রিস্টাব্দের 26 জানুয়ারি বা তার পরে ভারতীয় নাগরিকদের যেসব সন্তান সন্ততি বিদেশে জন্মগ্রহণ করেছে তারা সবাই রক্তের সম্পর্ক সূত্রে ভারতের নাগরিকত্ব লাভ করবে। অনুমোদন পদ্ধতি। 1, নথিভুক্তিকরণ সূত্র। ভারতীয় নাগরিকদের জন্য কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরে আবেদনক্রমে নথিভুক্তিকরণের মাধ্যমে যাঁরা নাগরিকত্ব লাভের যোগ্য বলে বিবেচিত হতে পারেন তাঁরা হলেন: A, বিদেশে বসবাসকারী অনাবাসী ভারতীয়। B, ভারতীয় নাগরিককে বিবাহ করেছেন এমন বিদেশি মহিলা বা তার অপ্রাপ্তবয়স্ক সন্তান। C, কমনওয়েলথ গোষ্ঠীভুক্ত দেশগুলির নাগরিক। প্রসঙ্গত উল্লেখ্য, এইভাবে নথিভুক্তিকরণের মাধ্যমে যারা ভারতীয় নাগরিক হতে ইচ্ছুক তাদের এই আবেদনের প্রাক্কালে অন্তত 6 মাস একটানা ভারতে বসবাস করতে হয় ও ভারতীয় সংবিধানের উদ্দেশ্যে আনুগত্যের শপথ নিতে হয়। 2, দেশীয়করণ সূত্র। বিদেশি নাগরিকরা ভারত সরকারের নির্ধারিত শর্তপূরণ সাপেক্ষে আবেদন করলে দেশীয়করণের মাধ্যমে ভারতীয় নাগরিকত্ব লাভ করতে পারেন। 3, ভারত ভুক্তির সূত্রে। কোনো ভূখণ্ড যদি ভারতের অন্তর্ভুক্ত হয় তাহলে ওই ভূখণ্ডের সমস্ত অধিবাসী ভারত ভুক্তির সূত্রে ভারতীয় নাগরিক রূপে গণ্য হবে। এইভাবে পুদুচেরি বন্ধনী শুরু, পণ্ডিচেরি বন্ধনী শেষ, গোয়া, দমন ও দিউ সহ সিকিমের অধিবাসীরা ভারতীয় নাগরিকত্ব লাভ করেছেন।
ভারতীয় নাগরিকত্ব বিলোপের বিধি। যেসব কারণে ভারতীয় নাগরিকত্বের বিলোপ ঘটে তা হল: 1. অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ। কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করলে স্বাভাবিকভাবে তাঁর ভারতীয় নাগরিকত্বের বিলুপ্তি ঘটবে। 2. দ্বৈত নাগরিকত্ব গ্রহণ। কোনো নাগরিক একই সময়ে ভারত এবং অন্য কোনো রাষ্ট্রের নাগরিকত্ব গ্রহণ করতে পারেন না। এক্ষেত্রে যদি কোনো ব্যক্তি উভয় রাষ্ট্রের নাগরিকত্ব নিয়ে থাকেন তবে তাকে ভারতীয় নাগরিকত্ব ত্যাগ করতে হয়। অন্যান্য কারণ: দেশীয়করণ বা নথিভুক্তিকরণের মাধ্যমে যাঁরা ভারতীয় নাগরিকত্ব লাভ করেন তাঁরা যদি অসৎ উপায়ে ভারতীয় নাগরিকত্ব অর্জন করে থাকেন বা ভারতীয় সংবিধানের প্রতি অশ্রদ্ধা বা আনুগত্যহীনতা প্রদর্শন করেন অথবা শত্রু রাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করেন বা 2 বছরের বেশি বিদেশে জেল খাটেন বা বিনা কারণে একটানা 7 বছর অনুপস্থিত থাকেন, তবে তাঁদের নাগরিকত্ব ভারত সরকার কেড়ে নিতে পারে। ভারতে দ্বৈত নাগরিকত্ব চালু নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের মতো এখানে রাজ্যগুলির জন্য আলাদা নাগরিকত্বের ব্যবস্থা নেই। তাছাড়া অনুমোদন সূত্রে ও স্বাভাবিক সূত্রে ভারতীয় নাগরিকত্ব প্রাপ্ত ব্যক্তিদের মধ্যে রাষ্ট্র ক্ষমতার শীর্ষস্থানীয় পদ যথাক্রমে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার ব্যাপারে কোনো রকম বৈষম্য করা হয়নি। অর্থাৎ অনুমোদনসিদ্ধ নাগরিক ভারতে পূর্ণ নাগরিকের মর্যাদা ও অধিকার ভোগ করে থাকে। নাগরিকত্ব বিলোপের কারণ: ব্যক্তির রাষ্ট্রীয় পরিচয়রূপে যে নাগরিকতা অর্জন হয় তা আবার বিশেষ কতকগুলি কারণের জন্য বিলুপ্ত হতে পারে। নাগরিকতা বিলোপের কারণগুলি পৃথিবীর সব দেশের সমান নয়। সাধারণভাবে যে সমস্ত কারণের জন্য নাগরিকতার বিলুপ্তি ঘটে সেগুলি হলো: 1. কোনো ব্যক্তি স্বেচ্ছায় নিজের দেশের নাগরিকত্ব ত্যাগ করে বিদেশের নাগরিকত্ব গ্রহণ করলে তার নিজ রাষ্ট্রের নাগরিকতার স্বাভাবিক বিলুপ্তি ঘটে। পৃষ্ঠা 62। 2. কোনো মহিলা যদি কোনো বিদেশিকে বিয়ে করেন তাহলে তিনি তাঁর স্বামীর দেশের নাগরিকত্ব লাভ করেন, তখন তাঁর দেশের নাগরিকত্বের বিলোপ ঘটে। ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীকে বিয়ে করার কারণে সোনিয়া গান্ধী ভারতীয় নাগরিকত্ব লাভ করেন, সেই সঙ্গে তাঁর দেশের অর্থাৎ ইটালির নাগরিকত্বের বিলোপ ঘটে। প্রসঙ্গত উল্লেখ্য যে জাপানি আইন অনুযায়ী কোনো বিদেশি পুরুষ কোনো জাপানি মহিলাকে বিয়ে করলে তিনি তাঁর স্ত্রীর নাগরিকত্ব লাভ করতে পারবেন। 3. নিজের রাষ্ট্রের বিনা অনুমোদনে কোনো বিদেশি রাষ্ট্রের সরকারি চাকুরি গ্রহণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির নিজ রাষ্ট্রের নাগরিকত্বের বিলোপ ঘটে। 4. নিজের রাষ্ট্রে দীর্ঘকাল অনুপস্থিত থাকলে কোনো নাগরিক তার নাগরিকত্ব হারাতে পারেন। 5. গুরুতর দেশদ্রোহিতার অপরাধে নাগরিকত্বের অবসান ঘটতে পারে। 6. বিদেশে স্থায়ী সম্পত্তি ক্রয় করলে নাগরিকতার বিলোপ ঘটে। 7. যুদ্ধের সময় কোনো সৈনিক শত্রুপক্ষে যোগদান করলে তার নাগরিকত্বের বিলুপ্তি ঘটে। 8. নিজের দেশের বিনা অনুমতিতে বিদেশি রাষ্ট্রের দেওয়া সরকারি উপাধি বা সম্মান গ্রহণ করলে নাগরিকতার অবসান ঘটে। 9. গুরুতর অপরাধে স্বদেশ থেকে বহিষ্কৃত ব্যক্তি নাগরিকতা হারাতে পারেন। সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইন 2024। 2019 খ্রিস্টাব্দের 11ই ডিসেম্বর সংসদে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। এই বিল 2019 খ্রিস্টাব্দের 12ই ডিসেম্বর রাষ্ট্রপতির স্বাক্ষর লাভ করলে আইনের মর্যাদা লাভ করে। এই আইনটিকে অতি সম্প্রতি 2024 খ্রিস্টাব্দের 11ই মার্চ কেন্দ্রীয় সরকার এক বিজ্ঞপ্তি জারি করে সারা দেশে কার্যকর করে। এই আইনে 1955 খ্রিস্টাব্দের নাগরিকত্ব আইনের সংশোধন করা হয়। এই সংশোধনী আইনে যে সমস্ত অমুসলিমরা বন্ধনী শুরু হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন, পার্সি বন্ধনী শেষ 2014 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে এদেশে আশ্রয় নিয়েছেন তাদের নির্দিষ্ট নথি ও শর্ত মিলিয়ে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়ার কথা বলা হয়। প্রসঙ্গত বলা যেতে পারে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনে 2024
বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশ থেকে ধর্মীয় অত্যাচারের কারণে অমুসলিমদের ভারতীয় নাগরিকত্ব পাওয়ার জন্য দুটি শর্ত পূরণের কথা বলা হয়েছে। এই শর্ত দুটি হল: ১. 2014 খ্রিস্টাব্দের 31শে ডিসেম্বরের মধ্যে যাঁরা ভারতে এসেছেন। ২. যাঁরা একটানা 1 বছর ভারতে আছেন বা গত 14 বছরে অন্তত 5 বছর ভারতে থেকেছেন।